বন্ধুরা একবার ভেবে দেখুন তো, এক দরিদ্র কুড়ানি ছেলে যে কোনো দিন স্কুলে যায়নি, যার আজ কপালে খাবার জুটবে কিনা তাও জানা নেই, সেই ছেলেই যদি শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল স্কুলের গণিতের ম্যাডামকে সরাসরি বলে দেয় যে আপনার পড়ানো ভুল, তবে সেই ম্যাডাম তার সাথে কি করতে পারেন? কিভাবে এক কুড়ানি ছেলে ১৫ বছর ধরে বইয়ে ছাপা একটি ভুল অঙ্ককে সঠিক করে দিল? চলুন দেখা যাক আজকের এই অসাধারণ গল্পে। সকাল ৮টা বাজছিল। শহরের সবচেয়ে নামী এবং ব্যয়বহুল স্কুল রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনালের গেট তখন খুলে গেছে। এটি এমন এক স্কুল যেখানে কেবল অতি ধনী সন্তানেরাই পড়তে আসে। এখানকার ১ বছরের বেতন, যা একজন দরিদ্র মানুষ সারা জীবনের কঠোর পরিশ্রম দিয়েও হয়তো তা জোগাড় করতে পারবে না। গেটের বাইরে তখন দামি গাড়ির দীর্ঘ লাইন। পরিপাটি পোশাক আর তকচকে জুতো পরে ছাত্রছাত্রীরা গাড়ি থেকে এমনভাবে নামছে যেন তারা পড়তে নয়, কোনো ফ্যাশন শোতে এসেছে। কিন্তু সেই চাকচিক্যের ঠিক পাশেই গেটের দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়েছিল ১৪ বছরের একটি ছেলে, বিজয়। সেই অভিজাত ভিড়ে বিজয়কে অনেকটা একটা কালো দাগের মতো লাগছিল। গায়ে তার ময়লা ছেঁড়া একটা শার্ট, যার বোতামগুলো পর্যন্ত ভাঙা ছিল, উস্কো খুস্কো চুল আর ধুলো ঘাম মাখা মুখ। তার কাঁধে ছিল প্লাস্টিকের এক ভারী বস্তা, যাতে সকাল থেকে কুড়ানো পুরনো কাগজ, প্লাস্টিকের বোতল আর আবর্জনা ঠাসা। স্কুলের রক্ষীরা তাকে লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছিল, আর ছাত্ররা তাকে দেখে নাক কুচকাচ্ছিল। কিন্তু বিজয়ের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার উজ্জ্বল চোখ দুটো কেবল এক জায়গায় স্থির হয়েছিল, গ্রাউন্ড ফ্লোরের সেই জানলার দিকে। সেই জানলাটি ছিল দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমের, যেখানে গণিতের পিরিয়ড শুরু হয়েছিল। ক্লাসের ভেতর তখন পিন পতন নিস্তব্ধতা। শহরের সবচেয়ে কড়া আর মেধাবী শিক্ষিকা মিসেস কবিতা পড়াচ্ছিলেন। বলা হতো কবিতা ম্যাডাম যেন গণিতকে গুলে খেয়েছেন। তার ক্লাসে এদিক ওদিক তাকানোর সাহসও কারো ছিল না। সামনে বোর্ড পরীক্ষা, তাই পরিবেশ ছিল বেশ থমথমে। কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে ক্যালকুলাসের এক অত্যন্ত জটিল অঙ্ক লিখলেন। তিনি গম্ভীর গলায় বললেন, ক্লাসের সবাই মন দিয়ে শোনো, এটি মিন ভ্যালু থিওরেমের সবচেয়ে কঠিন সমীকরণ। গত ১৫ বছর ধরে এটি বোর্ডে আসছে এবং প্রতিবার 99% ছাত্র এটি ভুল করে। বড় বড় অধ্যাপকরাও এটি সমাধান করতে হিমশিম খান। তাই বাড়তি বুদ্ধি না খাটিয়ে আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে মুখস্থ করে নাও। এক পা এদিক ওদিক হলে নম্বর কাটা যাবে। পুরো ক্লাস ভয়ে চুপ করেছিল। কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে অঙ্কটি সমাধান করতে শুরু করলেন। ধাপ ১, ২, ৩। বাইরে দাঁড়িয়ে বিজয় জানলার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। সে অপলক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়েছিল। তার মাথায় অঙ্কের সংখ্যাগুলো যেন কোনো সুরের মতো বাজছিল। সে ভুলে গিয়েছিল যে সে একজন কুড়ানি। তার মনে হচ্ছিল সে যেন ওই ক্লাসেরই এক অংশ। কিন্তু যেই কবিতা ম্যাডাম চতুর্থ লাইনটি লিখলেন এবং একটি মাইনাস চিহ্ন বসিয়ে ব্র্যাকেট বন্ধ করলেন, বিজয়ের ঠোঁট দুটো অজান্তেই বিড়বিড় করে উঠল, ভুল, এটা ভুল। বিজয়ের গলা খুব নিচু ছিল, অনেকটা ফিসফিসানির মতো। কিন্তু জানলার পাশে বসা ক্লাসের সবচেয়ে বখাটে আর অহংকারী ছেলে রোহান সেটা শুনে ফেলল। রোহানের পড়াশোনায় মন ছিল না, তার নজর এমনিতেই জানলার দিকে ছিল। বিজয়কে দেখেই তার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে চিৎকার করে বলল, ও মাই গড ম্যাডাম, দেখুন তো বাইরে কে দাঁড়িয়ে আছে। ওই নোংরা ছেলেটা আমাদের দিকে তাকিয়ে আছে। কি বিশ্রী গন্ধ আসছে ওর দিক থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে। ওকে এখান থেকে তাড়ান। রোহানের কথা শুনে পুরো ক্লাসের নজর জানলার দিকে গেল। ছাত্ররা হাসাহাসি শুরু করল। কবিতা ম্যাডামের চক চালানো বন্ধ হয়ে গেল। রাগে তার মাথা গরম হয়ে উঠল, কারণ ক্লাসের মাঝে ব্যাঘাত তিনি একদম পছন্দ করতেন না। তিনি দ্রুত জানলার কাছে এসে বিজয়কে ধমক দিয়ে বললেন, এই ছেলে, তোর এখানে দাঁড়ানোর সাহস হয় কি করে? এটা রয়্যাল হেরিটেজ স্কুল, কোনো রেল স্টেশন নয়। এক্ষুনি এখান থেকে ভাগ, আর ১ মিনিট এখানে দেখলে পুলিশে দেব। বিজয় থরথর করে কাঁপতে শুরু করল। তার চোখে সেই চিরচেনা ভয়, গরিব হওয়ার ভয়, ছোট হওয়ার ভয়। সে তার ভারী বস্তাটি কাঁধে তুলে নিয়ে ফিরে যাচ্ছিল। কিন্তু তার গণিতের প্রতি ভালোবাসা ভয়ের ওপরে জয়ী হল। সে ভাবল, যদি আজ সে চুপ থাকে তাহলে অঙ্ক হেরে যাবে। সে পেছন ফিরে কাঁপতে কাঁপতে পরিষ্কার গলায় বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আমি কেবল দেখছিলাম, আমার কিচ্ছু চাই না। কিন্তু ম্যাডাম, ওই চতুর্থ লাইনটা ভুল, বইয়ে ওই ফর্মুলাটা ভুল ছাপা আছে। ওভাবে করলে কোনোদিন উত্তর শূন্য আসবে না। পুরো ক্লাসে এমন স্তব্ধতা নেমে গেল যেন সবার বাকশক্তি হারিয়ে গেছে। যে কুড়ানি ছেলের নিজের খাবার ঠিক নেই, সে কিনা শহরের নামী শিক্ষককে ভুল ধরিয়ে দিচ্ছে। কবিতা ম্যাডামের মুখ অপমানে সাদা হয়ে গেল। এটি তার ২০ বছর শিক্ষকতার জীবনের সবচেয়ে বড় অপমান। তিনি ক্লাস থেকে বেরিয়ে এসে বিজয়ের কলার ধরে তাকে ভেতরে হিঁচড়ে নিয়ে এলেন। বিজয় কাকুতি মিনতি করছিল তার বস্তাটি বাঁচানোর জন্য, কিন্তু ম্যাডাম কিচ্ছু শুনলেন না। ম্যাডাম তাকে ধাক্কা দিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড় করিয়ে দিলেন।
বিজয়ের নোংরা পাগুলো ক্লাসের সাদা টাইলসের ওপর কাদার দাগ ফেলল। ক্লাসের ছাত্ররা তাকে এমনভাবে দেখছিল যেন কোনো জানোয়ার ক্লাসে ঢুকে পড়েছে। কেউ কেউ তো নাকের রুমাল চেপে ধরল। কবিতা ম্যাডাম বিজয়ের চোখের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোর মতো এক অশিক্ষিত জাহিল আমাকে শেখাবে? তুই জানিস আমি কে? আমি গোল্ড মেডালিস্ট, 20 বছর ধরে অঙ্ক পড়াচ্ছি, আর এই অঙ্ক 15 বছর ধরে বইয়ে আছে। বড় বড় বিদেশি লেখকরা এটা লিখেছেন। আর তুই যে আবর্জনায় খাবার খুঁজিস, তুই বলছিস সেটা ভুল? তোর যোগ্যতা কি? পেছন থেকে রোহান উপহাস করে বলল, ম্যাম, ও নিশ্চয়ই 2+2ও জানে না। ওর সাথে মজা নেওয়া যাক, ওকে সমাধান করতে দিন। কবিতা ম্যাডাম টেবিল থেকে একটা চক তুলে বিজয়ের দিকে ছুঁড়ে মারলেন। ধর চক, যদি অতই জানিস তবে ঠিক করে দেখা, কিন্তু মনে রাখিস যদি ভুল করিস তবে তোকে এমন মার খাওয়াবো যে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না। আর তোর এই বস্তাটাও জ্বালিয়ে দেব। কর সমাধান। বিজয়ের শ্বাসকষ্ট হচ্ছিল, বুক ধরফর করছিল। সবাই তার দিকে ঘৃণা আর উপহাসের দৃষ্টিতে তাকিয়েছিল। সে নিচু হয়ে কাঁপতে কাঁপতে হাত থেকে চকটি কুড়িয়ে নিল। চকটি হাতে নিতেই তার মা সাবিত্রীর কথা মনে পড়ল। মা অন্যের এঁটো বাসন মাজতেন, কিন্তু রাতে মোমবাতির আলোতে বিজয়কে অঙ্ক শেখাতেন। মায়ের কথাগুলো তার কানে বাজতে লাগল। বিজয়, দুনিয়া মানুষের পোশাক দেখে, কিন্তু ভগবান তার নিয়ত দেখেন। অঙ্ক কখনো মিথ্যে বলে না। এটা বড়লোকের সম্পত্তি নয়। যেদিন তুই ঠিক থাকবি সেদিন কাউকে ভয় পাবি না। বিজয়ের চোখের জল মুছে গেল। সে চকটি বোর্ডে ছোঁয়ালো। সাথে সাথে তার ভেতরের ভয় উধাও হয়ে গেল। সে এখন আর এক কুঁড়ানি বিজয় নয়, সে এক প্রতিভাবান গণিতবিদ। সে ম্যাডামের লেখা অর্ধেক অঙ্ক মুছে দিল। ক্লাসের ভেতর গুঞ্জন শুরু হলো। বিজয় লিখতে শুরু করল। খটখট শব্দে ক্লাসরুম কাঁপতে লাগল। প্রথম লাইনে সে সমীকরণের ভিত্তিটাই বদলে দিল। ম্যাডামের ভ্রু কুঁচকে গেল। তিনি অবাক হয়ে দেখতে লাগলেন। বিজয়ের হাতের গতি এখন কম্পিউটারের চেয়েও বেশি। সে ঠিক সেই 15 বছরের পুরনো ভুলটি ধরল যেখানে বইয়ে লিমিটের মান ভুল দেওয়া ছিল। সে অঙ্কটি নির্ভুলভাবে শেষ করে একটা বড় বক্স করে সঠিক উত্তর লিখে দিল। তারপর চকটি টেবিলে রেখে মাথা নিচু করে তার বস্তা নিয়ে দাঁড়িয়ে রইল। কবিতা ম্যাডাম যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তিনি দ্রুত অঙ্কের রেফারেন্স বইগুলো খুলে মেলাতে শুরু করলেন। তিনি ঘামতে শুরু করলেন এবং বোর্ডে আবার তাকালেন। বিজয় 100% ঠিক ছিল। যে অঙ্ক গোটা দেশ 15 বছর ধরে ভুল পড়ছিল, এক কুড়ানি ছেলে তা মাত্র 2 মিনিটে ঠিক করে দিল। ক্লাসে এখন আর হাসাহাসি নেই, এক গভীর নিস্তব্ধতা। কবিতা ম্যাডামের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ভিজে গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এটা করলে কিভাবে? এটা তো মাস্টার্স লেভেলের যুক্তি। তুমি স্কুলে যাও না কেন? বিজয় চোখের জল মুছে বলল, ম্যাডাম, আমি স্কুলে আসব কিভাবে? এখানে আসার জন্য বেতন লাগে, ইউনিফর্ম আর জুতো লাগে। আমার কাছে তো কেবল এই বস্তাটাই। আমার মা আমাকে শেখাতেন। মা 2 বছর আগে মারা গেছেন ম্যাডাম। তিনি অঙ্কের টিচার হতে চেয়েছিলেন, কিন্তু দারিদ্র্য তাকে মেরে ফেলল। মরার আগে মা আমার হাত ধরে বলেছিলেন, আমার কাছে তোকে দেওয়ার মতো টাকা নেই, কেবল এই জ্ঞানটুকু আছে। এটা কোনোদিন মরতে দিস না। ম্যাডাম, আমি কুড়োতে কুড়োতে আপনার ক্লাসের পড়া শুনতাম। আজ যখন আপনি ভুল লিখলেন, আমার মনে হলো আমি যদি চুপ থাকি তবে আমার মায়ের স্বপ্ন ভেঙে যাবে। মানুষ গরিব হতে পারে ম্যাডাম, কিন্তু অঙ্ক যেন ভুল না হয়। বিজয়ের কথা শুনে ক্লাসের অনেক ছাত্রীর চোখের জল বাঁধ মানল না। কবিতা ম্যাডাম অনুভব করলেন যেন কেউ তার গালের চর মেরেছে। তিনি সবার সামনে সেই ধুলোমাখা বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বিজয়ের হাত দুটো নিজের হাতে নিয়ে তিনি বললেন, বাবা, আমি হাজার হাজার ছাত্রকে পড়িয়েছি, কিন্তু আজ তুমি আমাকে পড়িয়ে দিলে। ঠিক সেই মুহূর্তে ক্লাসের দরজায় এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, মিসেস কবিতা, এসব কি নাটক হচ্ছে? তিনি ছিলেন স্কুলের মালিক ও প্রিন্সিপাল মিস্টার ওবেরয়। ক্লাসের ভেতর এক নোংরা ছেলেকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। তিনি নাকে রুমাল দিয়ে চিৎকার করে বললেন, এই নর্দমার ছেলে এখানে কি করছে? আমাদের স্কুলের একটা স্ট্যান্ডার্ড আছে। যদি কোনো অভিভাবক দেখে তার সন্তান এক ভিখারির পাশে দাঁড়িয়ে আছে, তাহলে স্কুলের তালা ঝুলে যাবে। গার্ড, একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করো, আর এর হাড়গোড়ো ভেঙে দাও, যেন এদিকে আর না আসে। বিজয় প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে বস্তা জড়িয়ে ধরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কবিতা ম্যাডাম এক সিংহীর মতো তার সামনে দাঁড়িয়ে গার্ডদের পথ আটকে দিলেন। ওবেরয় অবাক হয়ে বললেন, কবিতা, তোমার কি বুদ্ধি হারালো? এক কুড়ানির জন্য তুমি মালিকের সাথে কথা বলছো? কবিতা ম্যাডাম তার চোখে চোখ রেখে বললেন, স্যার, মুখ সামলে কথা বলুন। ও নর্দমার কীড়া নয়, ও হিরে। ও আজ যা করে দেখিয়েছে আমরা কেউ তা পারিনি। যদি এই স্কুল প্রতিভাকে সম্মান না দিতে পারে, তবে এটি শিক্ষার মন্দির নয়, এটি ব্যবসার দোকান।
আমি এই মুহূর্তে পদত্যাগ করছি। ও যদি বাইরে যায় তবে আমিও যাব। আমি গাছের নিচে পড়াবো, কিন্তু ওর মেধা মরতে দেব না। পুরো স্কুল যেন কেঁপে উঠল। ঠিক সেই সময় স্কুলের পুরনো পিয়ন দীননাথ এক জীর্ণ চিঠি নিয়ে দৌড়ে এলেন। তিনি বললেন, ম্যাডাম, মিস্টার ওবেরয়, থামুন। এই ছেলেকে বের করবেন না। আমি এর মা সাবিত্রীকে চিনতাম। ও কোনো সাধারণ মহিলা ছিল না। তিনি কবিতা ম্যাডামের হাতে একটা জীর্ণ ডিগ্রি তুলে দিলেন, যেখানে লেখা ছিল সাবিত্রী দেবী, গোল্ড মেডালিস্ট ইন ম্যাথমেটিক্স, স্টেট ইউনিভার্সিটি। কবিতা ম্যাডাম শিউরে উঠলেন। তিনি সাবিত্রী দেবীর লেখা বই পড়ে বড় হয়েছেন। চিঠিতে লেখা ছিল, জানি আমি যখন থাকব না তখন হয়তো কেউ এটা পড়বে। দারিদ্র আমাকে ফুটপাতে নামিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে বিজয়ের মধ্যে আমার সারা জীবনের জ্ঞান আর তপস্যা আছে। ওকে ভিখারি মনে করবেন না, ওকে শুধু একটু পড়তে দেবেন। চিঠিটি পড়ে কবিতা ম্যাডাম অঝরে কাঁদতে লাগলেন। বিজয়ও তার মায়ের নাম শুনে ডুকরে কেঁদে উঠল। সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেল রোহানের মধ্যে। সে অনুতপ্ত হয়ে নিজের দামি ব্লেজারটি খুলে বিজয়ের কাঁধে পরিয়ে দিল এবং হাত জোড় করে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও। আসল ধনী তো তুমি, আমরা তো স্রেফ টাকার কাঙাল। মিস্টার ওবেরয়ও নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করলেন। কবিতা ম্যাডাম ঘোষণা করলেন, আজ থেকে বিজয় কুড়া কুড়াবে না। ও আমার ছাত্র, আমার সন্তান। ওর সব খরচ আমি বহন করব। সেদিন স্কুলের বোর্ডে এক নতুন ইতিহাস লেখা হলো। 15 বছর আগের ভুল মুছে দিয়ে তার নিচে লেখা হলো, সঠিক সমাধান, বিজয়, দ্বাদশ শ্রেণী। বিজয় প্রমাণ করে দিল যে প্রতিভা কোনো প্রাসাদের মুখাপেক্ষী নয়। দারিদ্র্যকে হারিয়েও আকাশ ছোঁয়া সম্ভব। বন্ধুরা, এই গল্পটা যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনি গল্প ভালোবাসেন। আমি খুব বেশি কিছু চাই না, শুধু কমেন্টে লিখে দিন এই গল্পটা আপনাকে কেমন লাগলো আর আপনি কোথা থেকে শুনছেন। আর যদি মনে হয় এরকম গল্প আপনি আরও শুনতে চান, তবে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখলেই হলো। আপনার একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে সাহস দেয়।